সময়সূরিতে আমরা আমাদের ফিমেলের চেনিকে দেখি যে ওর ফ্রেন্ড শিনের বাসায় আসে। শিন তো ওকে দেখি আগে ওর হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়, বলে তুমি আমার ব্যাগের একই অবস্থা করেছো, দেখো কতটা খারাপ হয়ে গেছে। চেনি বলে আমি তো খুব সাবধানে এটা ব্যবহার করেছি। ও বলে আমি কি মিথ্যা বলছি, তুমি নিজেই দেখো। চেনি বলে ঠিক আছে, আমি জব পেয়ে গেলে প্রথমে তোমাকে একটা ব্যাগ কিনে দিব। ও বলে ঠিক আছে, তোমার এই কথাটা যেন মনে থাকে। ও তো মনে মনে বলছিল এই তো খুবই বোকা, ব্যাগটা তো আমি নিজেই খারাপ করে ওকে দিয়েছিলাম আর এটাও খেয়াল করিনি। থাক এই হচ্ছিল, ওর থেকে আমি একটা নিউ ব্যাগ পাবো। তখন ও বলে জানি তোমার গলায় এটা কিসের দাগ, গত রাতে তুমি কার সাথে ছিলে। জানি তো ওর কথা শুনে কালকে রাতের কথা মনে করে। ও বলে আসলে আমি কালকে রাতে কার সাথে ছিলাম তার ফেসটা ঠিক মনে পড়ছে না। তখনই সিনের ফবিটিং শুরু হয়, যেটা দেখে জেনি বলে তুমি প্রেগনেন্ট, আর এই বাচ্চার বাবা নিশ্চয়ই কাই। সে মাথা নাড়ায়, ও বলে তুমি জানো না কাই কতটা খারাপ একটা পার্সন, আমি তোমাকে কতবার বলেছি ওর থেকে দূরে থাকো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এরপরও কাইকে ফোন দেয়, তাই তোর কলটা দেখে খুবই বিরক্ত বোধ করে। ও বলে তুমি আমাকে কল কেন দিয়েছো। জেনি বলে সিন প্রেগনেন্ট, যেটা শুনে ও বলে আমাকে কেন বলছো ও প্রেগনেন্ট, তুমি ওকে নিয়ে হসপিটালে যাও। তখনই সিন ওর থেকে ফোনটা কেড়ে নেয়। ও বলে রাগ করো না, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। কিন্তু ও বলে প্লিজ আমাকে এর মধ্যে ঢুকাবে না, আর এই বাচ্চার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই এরপর থেকে আমাকে আর কল দিবে না। এগুলো বলে ও কলটা কেটে দেয়। সে তো এটা নিয়ে জেনির উপরে ওটা রাগ দেখায়। ও বলে তুমি আমার বিষয়ে একটু বেশি নাক গলাচ্ছ, তোমার জন্য কাই রাগ করে আমার মুখের উপরে কলটা কেটে দিল। জেনি বলে আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। এটা শুনে ও বলে আমি সবকিছু বুঝি, যে তুমি আমাকে হিংসা করো আর এর জন্যই এটা করেছো। এরপরও রাগ করে ওখান থেকে চলে যায়। তো সিন এখানেই কাট হয়, আর আমরা কিছু মাস পর দেখি যেখানে জেনি একজন ডক্টরের কাছে আসে। ও বলে আমার 2 মাস ধরে পিরিয়ড হচ্ছে না। ডক্টর বলে তুমি তো প্রেগনেন্ট, আর এটা 2 মাসেরও বেশি। জেনি তো এটা শুনে খুবই অবাক। ডক্টর বলে তুমি দেখছো না তোমার পেট কতটা ফুলে গেছে, তারপরে তুমি বুঝতে পারছো না। জেনি তখন ওই দিন রাতের কথা মনে করে। ওই দিন ও তো খুবই মাতাল ছিল। তখন ও একটা রুমের দিকে যাচ্ছিল, আর ও ভালো করে হাঁটতেও পারছিল না। ও শিউ নামের একটা ছেলের সাথে ধাক্কা খায়। ওকে দেখি বলে তুমি তো অনেক হ্যান্ডসাম। সে ওকে বলে প্লিজ আমাকে হেল্প করো। এরপর ওরা দুইটাই নাইট স্পেন্ড করে নেয়। তখন ও শুধু সুর বডিতে একটা ট্যাটু দেখতে পায়, আর ওটাই আর ভালো করে মনে ছিল। সেন প্রেজেন্টে আসলে ও বলে আমার তো এই ট্যাটুটার কথাই মনে আছে, আর ওর ফেসটা তো কিছুতেই মনে পড়ছে না। দেখি সেনকে দেখি যে গাইয়ের সাথে দেখা করতে যাবে বলে অনেক খুশি ছিল। ও তো খুব সুন্দরভাবে মেকআপ করছিল। তখন ওই ব্যাগটার মধ্যে একটা কার্ড দেখতে পাই, যেটা লো গ্রুপের সিওর কার্ড ছিল। আসলে এই ব্যাগটাই ওই দিন জেনি ওর থেকে ধার নিয়েছিল। ও বলে তার মানে জেনি মিস্টার সুর সাথে নাইট স্পেন্ড করেছে। ওর মনে তো একটা শয়তানি প্ল্যান আসে। ও বলে বেবি তুমি আমার জন্য খুবই লাকি একটা পার্সন। এরপর ও শুভর কাছে যায়। ও বলে আমি তো ওই দিন খুব মাতাল ছিলাম, যার কারণে তোমার ফেসটা ঠিক মনে পড়ছে না, কিন্তু হ্যাঁ ওই কার্ডটা যেহেতু আমার, তার মানে তুমি সত্যি কথা বলছো। এবার ওকে একটা চেক দেয়। ও বলে তুমি নিজের ইচ্ছা মতো অ্যামাউন্ট দিতে পারো। সে এটা থেকে বলে আমি টাকা চাই না, আমি শুধু আমার বাচ্চার জন্য একটা ঘর চাই। ও বলে ঠিক আছে, এই বাচ্চাটা যেহেতু আমার, ওর পুরো রেসপন্সিবিলিটি আমি নেব, কিন্তু পরে যদি কখনো জানতে পারি তুমি আমাকে মিথ্যা বলছো, তাহলে কিন্তু এর জন্য তোমাকে দাম দিতে হবে। অন্যদিকে জেনিকে দেখি অত খুবই আপসেট ছিল, কারণ ও এখন পর্যন্ত কোনো জব পায়নি। তখন ওখানে শিন আসে, যাকে দেখে ও বলে আমি প্রেগনেন্ট। ও তো এটা শুনে খুবই ঘাবড়ে যায়। ও বলে তুমি জানো এই বাচ্চার বাবাকে। জেনি বলে না, ওর ফেসটা তো আমার মনে পড়ছে না। তো শিন তো এটা শুনে শান্তির একটা নিঃশ্বাস ফেলে। ও বলে তুমি বাবা ছাড়া কিভাবে একটা বাচ্চাকে দেখাশোনা করবে, তার থেকে বরং ওকে অ্যাবর্শন করে ফেলো। জেনি বলে তুমি এসব কি বলছো, এটা আমার বেবি, আর আমি ওর মা, এটা আমি জীবনে করতে পারবো না। তুমি বলো তোমার কি খবর। ও বলে খুবই ভালো, তাই আমার বাচ্চা মেনে নিয়েছে, এখন থেকে আমি ওর সাথেই থাকবো। তো সিন এখানেই কাটায়। পরের দিন জেনি একটা কোম্পানিতে আসে ইন্টারভিউ দিতে, বাট ম্যানেজার ওকে দেখেই খুব রেগে যায়। উনি বলে তুমি তো প্রেগনেন্ট, এখানে কেন এসেছো। জেনি বলে আমি প্রেগনেন্ট এটা কেন আপনারা দেখছেন, আপনারা দেখবেন যে আমি আপনাদের কোম্পানির জন্য উপযুক্ত কিনা। এরপরও ডিজাইনগুলো ওনাদেরকে দেখায়, যেটা দেখে ম্যানেজার বলে ঠিক আছে আমরা তোমাকে পরে জানাবো। জেনি তো মন খারাপ থেকে ওখান থেকে চলে যাচ্ছিল, কারণ ও সবকিছুই বুঝতে পারছে যে ওরা ইচ্ছে করে ওর সাথে এসব করেছে। তখন ওর পাশ থেকে শুভ যাচ্ছিল, কিন্তু হঠাৎই ওখানে দাঁড়িয়ে বলে আমরা কি আগে কোথাও দেখা করেছি। জেনি বলে না তো, আমি আজকে আপনাকে প্রথম দেখলাম। তখন ওখানে দৌড়াতে দৌড়াতে ম্যানেজার আসে।
ও বলে বস এই মেয়েটা প্রেগনেন্ট, তারপরেও এখানে আসছে ইন্টারভিউ দিতে, কারণ আমি ওকে বের করে দিচ্ছি। শিব বলে ওর কাজের এক্সপিরিয়েন্স কেমন? ও বলে খুবই ভালো, কিন্তু ও তো প্রেগনেন্ট। শিব বলে তাতে কি হয়েছে, ওর যোগ্যতা আছে এই জবটা করার, তার মানে ও এই জবটা করবে। এরপরও জেনিকে জবটা দিয়ে ওখান থেকে চলে যায়। জেনি তো এটা শুনে খুবই খুশি হয়। ও বলে বেবি তুমি আমার জন্য তো খুবই লাকি। এরপরও খুশি খুশি সেনকে ফোন দিয়ে বলে আমি একটা জব পেয়ে গেছি, আর সন্ধ্যায় তোমাকে ট্রিট দিব। এদিকে ও তো সবকিছু গুছিয়ে শোর বাসায় যাচ্ছিল। ও বলে আমার কাছে একদমই সময় নাই, আমি যেতে পারবো না। জেনি তো কিছুই বুঝতে পারছিল না যে ওর হঠাৎ আবার কি হলো। পরের দিন ও তো অফিসে অনেক কাজ করছিল, আর সবাই ওকে বোকা পেয়ে সব কাজ ওকে দিয়ে করাছিল। কারো ফাইল রেডি করা, কারো কফি বানিয়ে দেওয়া, কারো চেয়ার টানা, ইত্যাদি ইত্যাদি। তখন ওখানে শো আসে, আর ও এসব কিছু দেখে খুবই রেগে যায়। ও জেনিকে বলে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, এখানে কারো দাসী না, আর তুমি সবসময় আমার দেওয়া কাজগুলোই করবে। জেনি ওকে সরি বলে। ও বলে এটা আর হবে না। শিব বলে ঠিক আছে। এরপরও সবার ফাইলগুলো সবাইকে ফেরত দেয়। শিব সবাইকে বলে এখানে যে যার কাজ তাকেই করতে হবে, আর কেউ যদি কাউকে বুলি করে তাকে জব থেকে ফায়ার করে দেওয়া হবে। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। জেনি মনে মনে বলছিল আমি এতটাও আশা করিনি যে মিস্টার শো আমাকে নিয়ে এতটা পজিটিভ। সত্যি উনি খুবই ভালো একটা মানুষ, তোমার বাবা যেন ওনার মতোই হয়। কিন্তু তোমার বাবা কোথায়? বাবা দেখে সিন তো খুবই খুশি ছিল, কারণ ও এখন যা যাচ্ছে ওটাই পাচ্ছে। এদিকে জেনি তো কাজ করতে করতে রাত হয়ে যায়। তখন শুভ ওর কাছে আসে, যেটা দেখে ও তো একটু ভয় পায়, আর এর ফলে শুভর গায়ে কফি পড়ে যায়। ও তো এর জন্য বারবার ওকে সরি বলছিল। শুভ বলে তুমি এখনো কেন কাজ করছো? কিন্তু জেনি তো শুধু ওকেই দেখছিল, যেটা দেখে ওকে আর কাছে নেয়। জেনি তো মনে করছিল ওকে কিস করবে, কিন্তু ও বলে তোমার বডি স্মেলটা অনেক সুন্দর, কেন জানি আমার তোমাকে অনেক চেনা চেনা লাগছে। ও বলে আপনি এসব কি বলছেন? শিব বলে থাক বাদ দাও, তুমি প্রেগনেন্ট, তাই তোমার এত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক না। যা যা কাজ বাকি আছে ওগুলো তুমি কালকে করে নিবা। জেনি বলে ঠিক আছে বস। পরের দিন জেনি অফিসে আসলে ম্যানেজার ওকে একটা পার্সেল রিসিভ করতে বলে, যেটা শুনে ও তো যাচ্ছিলই, কিন্তু হঠাৎই সুর দেখে ফিরে বলে সরি আমি মিস্টার সুর অ্যাসিস্ট্যান্ট, আমি একমাত্র তার কথাই শুনবো, প্লিজ আপনি কি আপনার কাজ করেন। যেটা শুনে ও তো খুবই রেগে যায়। এটা দেখে শু ওকে একটা ঝাড়ি মারে। ও বলে নিজের কাজকে নিজে করো। এরপরও জেনিকে বলে তুমি আমার সাথে একটা ইভেন্টে যাবে, যেটা শুনে ও বলে আমি। এরপর ওর অফিস রুমে আসে, তখন শু ওকে একটা ড্রেস দেয়। ও বলে এটা পরেই তোমাকে আজকে ইভেন্টে যেতে হবে। জেনি বলে এটা তো আমার জন্য খুবই ফিটিং হবে, আমাকে একদমই ভালো লাগবে না। ও বলে কে বলেছে যে তোমাকে ভালো লাগবে না, আর এটা স্পেশালি প্রেগনেন্ট মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে, তুমি আজকে সবার সামনে এটা রিপ্রেজেন্ট করবা। এরপর জেনি ড্রেস পরার জন্য ওখান থেকে চলে যায়, আর শু এটা দেখে স্মাইল করছিল। এরপর জেনি যখন ড্রেসটা পরে ওখান থেকে বাইরে আসে, শু তো শুধু ওকে দেখছিল। ও বলে আমি ড্রেসের চেনটা লাগাতে পারছি না। শু বলে ঠিক আছে আমি হেল্প করে দিচ্ছি। এরপর ওর চেনটা উঠিয়ে দেয়। ও বলে আমার মনে হচ্ছে কিছু একটা বাদ পড়েছে। এরপর ওর গলায় একটা হার পরিয়ে দেয়। শু বলে এখন একদমই পারফেক্ট। এরপর ওরা ওই পার্টিতে আসে, তখন একটা লোক জেনিকে দেখে বলে এই সুন্দরী প্রেগনেন্ট মেয়েটাকে। ও বলে আমার অ্যাসিস্ট্যান্ট। এরপরে জেনিকে বলে তোমার নিশ্চয়ই এতটা পদেশে ক্ষুধা লাগছে, যাও তুমি কি খাবার খেতে পারো। যেটা শুনে ও তো অনেকটা সাইডে গিয়ে খাবার খাচ্ছিল। তখন ওর কাছে ওই লোকটা আসে, উনি তো জেনিকে অনেক ফ্যাটাস করছিল, যেটা দেখে জেনি তো ওনাকে একটা ধাক্কা মারে। উনি বলে তোমার সাহস হয় কিভাবে আমাকে মারার। এরপর উনি ওকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে শুয়ে এসে ওনাকে আটকায়। ও তো ওই লোকটাকে ইচ্ছা মতো মারে। ও বলে আমি তোমাকে এবারের মতো ছেড়ে দিচ্ছি, আর পরের বার যদি দেখি তুমি কোনো মেয়ের সাথে বাজে বিহেভ করছো, তাহলে ওই দিন কিন্তু আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিব, আর তোমার মতো লোকের সাথে আমি কোনো কাজ করবো না। উনি বলে আপনি এসব কি বলছেন, মানছি আমার ভুল হচ্ছে, কিন্তু এটা 200 মিলিয়নের কন্ট্রাক্ট। ও বলে তাতে কি হয়েছে, আমি আপনার মতো লোকের সাথে কাজ করতে চাই না। এরপরও জেনিকে নিয়ে ওখান থেকে চলে যায়। জেনি বলে তুমি এসব কি বলছো, এটা 200 মিলিয়নের কন্ট্রাক্ট। শিব বলে তোমার জন্য এটাই ভালো হবে, মুখটা বন্ধ রাখো। গাড়িতে বসে জেনি তো অনেক ঘুম পাচ্ছিল, আর ও ওর কাঁধের উপরে শুয়ে পড়ে, যেটা দেখে ওর মনে তো জেনির জন্য অনেকটা ফিলিংস আছে। এরপর ও যখনই ওকে টাচ করতে যাচ্ছিল, তখন ও বলে যে ও তো প্রেগনেন্ট, তার মানে ওর নিশ্চয়ই হাজবেন্ড আছে, কিন্তু বারবার আমি কেন ওর প্রতি এতটা আকৃষ্ট হই।
ওকে কেন জানি আমার নিজের নিজের মনে হয়। তো সিন এখানেই কাট হয়। এরপর সে জেনিকে বাসায় দিয়ে ওর বাড়িতে আসে। আর বসে বসে জেনি কথাই ভাবছিল। তখন ওর কাছে সিন আসে। ও বলে, তোমাকে দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছে, আসো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। সে তো ওকে ওর থেকে দূরে সরিয়ে দেয়। ও বলে, তুমি এটা কি পরেছ? তোমাকে দেখতে খুবই খারাপ লাগছে। ও বলে, আমি তো ব্যাস আপনাকে রিল্যাক্স ফিল করাতে যাচ্ছিলাম, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এটা শুনে ও বলে, তুমি আমার বাচ্চার মা বলে আমি তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি, এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নাই। তাছাড়া তোমার বডি থেকে খুবই বাজে স্মেল আসছে। ওই দিন তো কত সুন্দর স্মেল আসছিল। ও বলে, কারণ আমি পারফিউম চেঞ্জ করেছি, হয়তো ওর জন্যই। ও বলে, আমি কালকে তোমার প্রেগনেন্সি টেস্টের ব্যবস্থা করেছি, তুমি রেডি থেকো। ও মনে মনে বলছিল কালকেই জানতে পারবো যে এই বাচ্চাটা খায়। এরপর ওখান থেকে চলে যায়। তখন জেনিকে মেসেজ করে জিজ্ঞাসা করে, তুমি কোন পারফিউমটা ইউজ করো? জেনি তো ওটার নাম ওকে বলে দেয়। এরপর ও বলে, কালকে আমি হসপিটালে যাব চেক আপ করাতে, তুমি আমার সাথে চলো, আমরা দুই বান্ধবী একসাথে চেক আপ করাবো। ও বলে, ঠিক আছে, আমি তোমার সাথে যাব। ওই দিন জেনি কোম্পানিতে কাজ করছিল। তখন ও কিছু ফাইল উপর থেকে নামাতে যাচ্ছিল, কিন্তু ও তো পারছিল না। ও বলে, না, আমাকে পারতেই হবে, মিস্টার শো আমাকে ভরসা করে এই কাজটা দিয়েছে। তখন ও একটা চেহারা নেয় আর তার উপরে উঠে ফাইলগুলো খুঁজতে থাকে। কিন্তু হঠাৎই কিছু ফাইল ওর পায়ের উপরে পড়ে যায়, যার কারণে ও তো পড়ে যাচ্ছিল। কিন্তু সে এসবকে ধরে ফেলে। এরপর ওর পায়ে ভ্যানিস লাগাচ্ছিল, কিন্তু ও তো এটা লাগাতেই পারছিল না। এটা দেখে সে তো ওকে টেবিলের উপরে বসায় আর ওকে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। জেনি ওকে থ্যাঙ্কস বলে। শু বলে, তোমার উচিত নিজের প্রতি একটু খেয়াল রাখা। জেনি ওকে সরি বলে যে এমনটা আর হবে না। এরপর জেনি হসপিটালে আসে। ও তো সিনের জন্য ওয়েট করছিল। কিছুক্ষণ পর ওখানে সিন আসে। ও তো জেনিকে দেখে ওকে অপমান শুরু করে দেয়। ও বলে, আমি যদি না থাকতাম তাহলে তো তুমি এই হসপিটালের দরজায় ঢুকতে পারতে না। তুমি নিশ্চয়ই জানো এটা কত এক্সপেন্সিভ একটা হসপিটাল। আমার চিন্তা হচ্ছে যে তোমার জন্য তোমার বাচ্চা জানি কতটা সাফার করতে হবে। ও বলে, তুমি চিন্তা করে না, আমি আমার থেকে বেশি আমার বাচ্চার খেয়াল রাখবো। এবার সিন ওর থেকে ওর রিপোর্টটা নিয়ে নেয়। ও বলে, এখন শুধু এটা চেঞ্জ করা পালা। তখন ওখানে ডক্টর এসে জেনিকে ভিতরে নিয়ে যায় চেক আপ করাতে। ও যাওয়ার পরে ওখানে শু আসে। ও তো সিনের হাত থেকে জোর করে রিপোর্টটা নিতে যাচ্ছিল, কিন্তু সিন তো এটা ওকে দিতে চাচ্ছিল না, কারণ ও এখন পর্যন্ত রিপোর্টটা চেঞ্জ করেনি। তখন ওদের টানাটানিতে রিপোর্টের নামটা ছেড়ে সিনের হাতে চলে আসে। আর শু রিপোর্টটা দেখে বলে, হ্যাঁ, এ তো আমারই বেবি, কারণ ওর ব্লাড গ্রুপ আর আমার ব্লাড গ্রুপ একদমই সেম। আসলে ও তো জেনির নামটা দেখতেই পায় না, কারণ এই কাগজের টুকরা তো সিনের হাতে ছিল। তখনই ভিতর থেকে সিন দেখে জেনি বাইরে আসছে। এটা দেখে ও বলে, আমার অনেক মাথা ঘুরোচ্ছে, প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। যেটা শুনে ওকে ওখান থেকে নিয়ে যায়। এরপর জেনি যখন বাইরে আসে, ও দেখে রিপোর্টগুলো তো নিচে পড়ে আছে। ও ওগুলো উঠিয়ে সিনকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কোথায়। ও বলে, আমার অনেক খারাপ লাগছিল, যার কারণে চলে আসছি। আর এদিকে সুকে দেখি ওকে আর মা ফোন দিয়ে বলছিল সিন প্রেগনেন্ট, এখন তোমার উচিত ওর সাথে থাকা। কিন্তু সুর তো এখনো বিশ্বাস হচ্ছিল না যে ও ওই রাতে সিনের সাথে ছিল। ও তো শুধু জেনির কথাই মনে হচ্ছিল। তো ওর কথা ভেবে অনেক ড্রিঙ্ক করে। তখনই জেনি আসে অফিস চেক করতে, কারণ ম্যানেজার ওকে বলেছে সবকিছু চেক করে যেন বাসায় যায়। ও শাওকে এমন অবস্থায় দেখে ওর কাছে যায় আর একটা কোট দিয়ে ওকে কভার করে দেয়। কিন্তু হঠাৎই শুভ ওকে ফোর্সলি কিস করে, কারণ ও পুরোপুরি মাতাল অবস্থায় ছিল। ও বলে, আর তোমার স্মেলটা অনেক চেনা চেনা লাগছে, যেটা এটা দূর থেকে সিনে দেখছিল। জেনি তো কোনোভাবে ওকে ওর থেকে ছাড়িয়ে নেয় আর তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। কিন্তু এসব দেখে প্রচুর রেগে যায়। ও বলে, তুমি আমার থেকে আমার পুরুষকে চুরি করতে যাচ্ছ, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। পরের দিন সিনার ম্যানেজারের সাথে দেখা করে। তখন ওকে একটা ব্যাগ গিফট করে। ও বলে, তুমি আমার কথা মতো কাজ করলে এর থেকেও অনেক বেশি আমি তোমাকে দিব। ম্যানেজার বলে, আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। পরের দিন জেনি কোম্পানিতে আসলে একটা স্টাফ ওকে লাঞ্চ বক্সটা শুকে দিয়ে আসতে বলে। ও বলে, এটা কে পাঠিয়েছে? স্টাফ বলে, ওনার গার্লফ্রেন্ড। যেটা শুনে ও তো পুরোপুরি অবাক। ও বলে, তার মানে মিস্টার শুর গার্লফ্রেন্ড আছে? এরপর বাথরুমে গিয়ে অনেক জোরে চিৎকার করে। ও তো শুর উপরে অনেক রেগেছিল। ও বলে, বদমাস একটা ছেলে, গার্লফ্রেন্ড থাকতেও আমাকে কিস করে। এরপর ব্যাগটা নিয়ে সোজা ওর রুমে যায়।
ও বলে আপনার গার্লফ্রেন্ড পাঠিয়েছে, প্লিজ খেয়ে নেবেন। শুভ তো এইসব দেখে শিনের উপরে অনেক রেগে যায়। তখন ওর কাছে ম্যানেজার আসে। শুভ ওকে বলে আজ থেকে আমার বাড়ি থেকে জানি কোনো খাবার না আসে। আর জেনির জন্য একটা ড্রেস আনা হয়েছে, তুমি ওটাকে দিয়ে আসো, ও আমার সাথে একটা পার্টিতে যাবে। আর একটা কথা, একদমই ওকে হাই হিল পরতে দিবে না। আমি ওর জন্য কিছু স্লিপার আনছি, ও ওগুলোই পরবে। এরপর ম্যানেজার ওকে আর ক্যাবিনে রেখে ওই ড্রেসগুলো দেয়। এটা দেখে ও বলে এটা আমি কিভাবে পরবো, এটা আমি পরতে পারবো না। ম্যানেজার ওর কথাকে পাত্তা না দিয়ে একটা হিল জুতা ওকে বের করে দেয়। ও বলে মিস্টার শো, এগুলো তোমাকে পরতে বলেছে। জেনি বলে কিন্তু আপনি তো আমার ব্যাপারটাও একটু দেখবেন, বুঝতেই তো পারছেন এত ফিটিং জামা আমি কিভাবে পরবো। এটা শুনে ও বলে আমি তোমাকে মনে করে দিচ্ছি, মিস্টার শো আজকে অনেক বড় একটা কন্ট্যাক্ট করতে যাবে মিস্টার লিয়ের সাথে। তুমি নিশ্চয়ই জানো উনি কতটা পাওয়ারফুল একটা লোক, আর ওখানে সবাইকে পারফেক্টলি যেতে হবে। আমাকে মিস্টার শো এটাই বলেছেন। এরপর ওই জামাটা পরে তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা ওই পার্টি সিন দেখি যেখানে সব মিস লির সাথে কথা বলছিল। তখন ওখানে জেনি আসে। সবাই তো ওকে দেখছিল, কারণ ও ডিজাইন করা জামা পরে এসেছে। মিস লি তো জেনিকে দেখে অনেক প্রশংসা করে, কিন্তু ম্যানেজার তো এটা দেখে প্রচুর রেগে যায়। ও বলে তুমি এটা কেন পরেছো? ও বলে আমার মনে হয় ওই ডিজাইনটার থেকে এটা খুবই ভালো, মানে প্রেগনেন্ট ওমেনদের জন্য এমন জামাই ডিজাইন করা উচিত। ও তোর কথা শুনে রাগ করে ওখান থেকে চলে যায়। তখন কিছু ছেলে ওর কাছে আসে ওর সাথে ডান্স করার জন্য, কিন্তু ও বলে আমি তো ডান্স পাই না। সেটা দেখে মিসলি বলে তুমি ওর কাছে যাও। ওর তো অনেক ছেলাসা ছিল, যার কারণে ও তাড়াতাড়ি জেনির কাছে যায়। আর ওকে ওর কাছে নিয়ে বলে ও আমার সাথে ডান্স করবে, কিন্তু জেনি বলে আমি ডান্স পারি না, প্লিজ আমাকে ছেড়ে দিন। সেও বলে আমি তোমাকে শিখিয়ে দিব। ও তো প্রথমে ডান্স করতেই পারছিল না, সেটা দেখে ওখানে সবাই তো ওর উপরে হাসে। এই বসেও খুব সুন্দরভাবে ওকে ডান্স স্টেপগুলো শিখিয়ে দেয়। এতে ও অনেক সুন্দরভাবে শুর সাথে ডান্স করে। তখন ওখানে মিসলি আসে। উনি জেনিকে বলে তুমি অনেক বেশি সুন্দর, আর এই ডিজাইনটা তোমাকে অনেক পেটি লাগছে। ও তো মিস লিকে দেখে অনেক খুশি হয়। ও জোরে জোরে বলে মিসলি আপনি জানেন আমি আপনার কত বড় ফ্যান, আমি আপনার সব লাইভ কনসার্ট এভরিথিং সব কিছু দেখি। মিসলি তো এটা শুনে অনেক খুশি হয়। উনি বলে তুমি তো ডিজাইনার হতে চাও, তুমি আমাকে তোমার ডিজাইনগুলো দেখাতে পারবে? ও বলে আপনি শুধু 1 মিনিট অপেক্ষা করেন, আমি যাবো আর আসবো। এরপর ও ডিজাইন আনতে ওখান থেকে চলে যায়। এটা দেখে শুরুতে খুবই অবাক। ও বলে আজ পর্যন্ত ও আমার সাথে এত ভালোভাবে কথা বলেনি। এদিকে জেনি তো ডিজাইনগুলো নিয়ে আসছিল। তখন সুইমিং পুল দেখে বলে এটা কত বড় আর অনেক বেশি সুন্দর। তখনই পেছন থেকে ম্যানেজার ওকে ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দেয়। এটা দেখে তো ওখানে গার্ডরা জোরে জোরে চিৎকার করে যে একটা মেয়ে পানিতে পড়েছে। যেটা শুনে শু তো ওখানে তাড়াতাড়ি আসে, আর ও জেনিকে পানির মধ্যে দেখে তাড়াতাড়ি ওকে ওখান থেকে উঠায়। জেনি ওকে থ্যাঙ্কস বলে। ও তোকে একটা ঝাড়ি মারে যে তুমি একদমই নিজের খেয়াল রাখতে পারো না, কেয়ারলেস একটা, যদি কিছু হয়ে যেত তোমার। জেনি ওকে এর জন্য সরি বলে। ও মনে মনে বলছিল যে মিস্টার শু আমাকে নিয়ে এত চিন্তা করছে কেন। তখনই সুর অনেক হাসি পাচ্ছিল। এটা দেখে ও বলে আমার বাসা তো পাশেই আছে, আপনি ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করতে পারেন। ওকে কোলে তুলে বলে ঠিক আছে বাসায় চলো। এরপর ওকে ওখান থেকে নিয়ে চলে যায়। যেটা দেখে ম্যানেজার তো প্রচুর রাগ উঠে। এইবার জেনি বাড়িতে এসে ওকে একটা ড্রেস দেয়। এটা দেখে ও বলে এটা নিশ্চয়ই ওর হাজবেন্ডের। ও যখন ওটা পরে বাইরে আসে ওকে জিজ্ঞাসা করে এগুলো তো কাপালদের জন্য। ও বলে হ্যাঁ, আসলে ও এগুলো ডিসকাউন্টে পেয়েছিল, মানে একটার সাথে আরেকটা ফ্রি, যার কারণে ও অনেকগুলো কিনে এনেছে। শুধু তো এটা শুনে প্রচুর জেলাস হয়। ও বলে আমার কাছে আরো আছে, এটা পছন্দ না হলে আমি আরেকটা এনে আপনাকে দেই। ও বলে না দরকার নেই, ওগুলো তোমার হাজবেন্ডের। এটা শুনে ও মনে মনে ভাবে যে আমার বাচ্চার বাবাকে, ওটাই তো আমি জানি না, তাহলে ও তো আমাকে খারাপ মেয়ে ভাববে আর জব থেকে বের করে দিবে। তার থেকে বরং আমি ওকে মিথ্যা বলি। ও বলে তোমার হাজবেন্ডের কোনো ফটো দেখছি না, ও কোথায়? ও বলে আসলে উনি ছবি তুলতে মোটেও পছন্দ করে না। শু বলে বুঝতে পারছি, কিন্তু আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি আমার জন্য কিছু নিয়ে আসতে পারবে? যেটা শুনে ও তাড়াতাড়ি ওর জন্য নুডলস বানিয়ে নিয়ে আসে। ও তো খাবার খেয়ে ওর অনেক প্রশংসা করছিল যে তোমার হাজবেন্ড তো অনেক লাকি যে তোমার মতো একজন ওয়াইফ পেয়েছে, যে রোজ রোজ তাকে টেস্টি টেস্টি খাবার বানিয়ে খাওয়াতে পারবে। ও এখন বাসায় আসবে না, ও কোথায়? ও বলে উনি তো মারা গেছে। যেটা শুনে তো ওর খাবার মাথায় উঠে যায়। জেনি বলে আপনি ঠিক আছেন তো? সুর তো ওর জন্য মায়া লাগে যে এই পাশে ওর হাজবেন্ড মারা গেছে। ও বলে কিভাবে মারা গেছে? ও বলে জানি না, হয়তো ছাদ থেকে, না হয় ব্রিজ থেকে পড়ে, আর না হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আমি কিছুই জানি না, কিন্তু ও বেঁচে থাকলে এতক্ষণে হয়তো আমার সামনে আসতো।
তাই আমি শিওর ও মারাই গেছে। ওকে জিজ্ঞাসা করি, তোমার হাজবেন্ড দেখতে কেমন ছিল? ও তখন ওই রাতের কথা মনে করে। ও বলে, আমার তো মনে নাই, কিন্তু অনেক বেশি রুড ছিল। এরপর তো ওর নামে ওর সামনে ও অনেক বদনাম করছিল, যার কারণে সুর তো বারবার হাসি পাচ্ছিল। এটা দেখে ও বলে, আমি আপনার জন্য মেডিসিন আনবো? ও বলে, লাগবে না, তুমি তুমি বলো ও দেখতে কেমন। এরপরও ইচ্ছা করে ওকে নিজের বডি দেখায়। সেও বলে, কে বেশি সুন্দর, ও না আমি? ও মনে মনে বলে, এ তো আমার বস, ভুলভাল বললে ও আমাকে জব থেকে বের করে দেবে। এরপর ওর অনেক প্রশংসা করে যে আপনি অনেক হ্যান্ডসাম, ইন্টেলিজেন্ট, কেয়ারিং, চোখ দুইটা আরো বেশি সুন্দর। এতে এগুলো শুনে বলে, জীবনে তো এ আমার এত প্রশংসা করিনি, আজকে মনে হয় একটু বেশি করেছে। ও বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সবাই বুঝতে পারছি। এরপর ওখান থেকে উঠে থালা বাসনগুলো ধুতে থাকে। ও বলে, আমি এটা কালকে তোমাকে দিয়ে দিব। আর ও রাগ করে ওখান থেকে চলে যায়। জেনি তো কিছুই বুঝতে পারছিল না যে এর আবার হঠাৎ কি হলো। পরের দিন অফিসে জেনি ওকে দেখে ওর সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু ও তোকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। এটা দেখে ম্যানেজার তো খুবই খুশি হয়। তখনই সে জেনিকে কল দেয়। ও বলে, তুই বলেছিলে না আমাকে নিউ একটা ব্যাগ কিনে দেবে, ওই কবে দিবে আমাকে বলো। ও বলে, দেখো আমি এখন পর্যন্ত পেমেন্ট পাইনি, ওটা পেয়ে গেলে আমি তোমাকে দিয়ে দিব, কিছুদিন একটু ওয়েট করো। যেটা শুনে ও বলে, আমি কিছু শুনতে চাই না, তুমি 3 দিনের মধ্যে আমাকে ব্যাগটা কিনে দেবে। যেটা শুনে ও ম্যানেজারের কাছে যায়। উনি ওর কাছে অ্যাডভান্স কিছু বোনাস চায়, কিন্তু ম্যানেজার তো উল্টো ওকে অপমান করে ওখান থেকে বের করে দেয়। এটা দেখে ও বলে, এখন আমি কি করব? আমাকে যে করে হোক টাকা বাঁচাতেই হবে। এরপরও ক্যান্টিনে যায় আর ওখান থেকে অনেক খাবার খায় আর কিছু কিছু খাবার নিয়েও আসে। ওই দিন ও তো একটা পেনিটি ব্যাগ নিয়ে আসে খাবার চুরি করতে। ও তো অনেক খাবার ওটার ভিতরে ঢুকায়, সেটা আবার কিছু এমপ্লয় দেখে ফেলে। ওরা বলে, জেনি তুমি এখানে কি করছো? ও বলে, না তো কিচ্ছু করিনি, আমি শুধু এই এরিয়াটা দেখছিলাম, কত বড়। এরপর ওরা ওখান থেকে চলে যাওয়ার পর ও ওখান থেকে চলে যায়। রাতে তো আবারও ওখানে আসে, এবার আগের থেকে অনেক বড় একটা ব্যাগ নিয়ে। ও তো ওখানে প্রায় অর্ধেক খাবার ওটার ভিতরে পরে ওখান থেকে চুপি চুপি চলে যায়। ওই দিন ম্যানেজার শিউকে বলে, কেউ মনে হয় ক্যান্টিন থেকে খাবার চুরি করছে। কেউ বলে, তুমি 24 ঘন্টার মধ্যে এটা খুঁজে বের করো যে কে খাবার চুরি করছে। জেনি তো আবারও আসে খাবার চুরি করতে। ও তো পেট ভরে খাওয়ার পর ওগুলো নিয়ে যখন যাচ্ছিল তখনই ম্যানেজার ওর সামনে দাঁড়ায়। ও তো জেনিকে ধরে ওর কাছে নিয়ে আসে। ম্যানেজার বলে, বস এই মেয়েটা এতদিন যাবৎ চুরি করছে, আমরা একে হাতে নাতে ধরেছি, এখন আপনি একে শাস্তি দিন। তখন ওর থেকে আরেকটা বিস্কিট নিচে পড়ে, যেটা দেখে ম্যানেজার তো ওকে অনেক অপমান করে। জেনি বলে, একটু খেয়েছি তো কি হয়েছে, এমনিতেই আমার কাছে কোনো টাকা নাই, আমি যে এক্সট্রা কাজ করেছি তার বোনাসটাও আপনারা আমাকে দেননি, আমি তো আপনার কাছে চাইছিলাম। ম্যানেজার বলে, বস আপনি হাসছেন, ওকে কিছু বলছে না কেন? সেও বলে, জেনি তোমার স্যালারি কত? ও বলে, 18,000। যেটা শুনে ও ম্যানেজারকে বলে, আজকে থেকে ওর স্যালারি ডাবল করে দাও আর এখনই ওর বোনাস ওকে দিয়ে দাও। ম্যানেজার বলে, আপনি এটা কি বলছেন, সবাই তো ঠিক টাইমে তাদের পেমেন্ট পাবে। ও বলে, তুমি আমার উপরে বেশি কথা বলো না, যা বলছি ওটাই করো। এরপর ওকে অপমান করে ওখান থেকে পাঠিয়ে দেয়। ও বলে, সত্যি তুমি আমার পেমেন্ট বাড়িয়ে দিয়েছো? ও বলে, হ্যাঁ, আমি কি তোমাকে এটা নিয়ে মিথ্যা বলতে পারি? জেনি বলে, তার মানে এখন আমি ওখান থেকে খাবার নিতে পারবো? ও বলে, হ্যাঁ অবশ্যই, আমি তোমার জন্য আরো এক্সট্রা খাবার এনে রাখবো। জেনি তো এটা শুনে খুশি খুশি ওখান থেকে চলে যাচ্ছিল। যেটা থেকে শিউ বলে, আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমার ঝুলির খাবারগুলো তো নিয়ে যাও। এরপরও ওগুলো নিয়ে ওখান থেকে চলে যায় আর ওকে বাসা পর্যন্ত দিয়ে আসে। রাতে শিউ তো অনেক ড্রিঙ্ক করে বাসায় ফিরে আর জেনিকে মেসেজ দিয়ে ওর বাসার লোকেশন পাঠায়। ও বলে, তুমি এখনই আমার বাসায় আসো। তখন ওখানে শিন আসে, সেটা দেখে ও বলে, জেনি তুমি এসে পড়েছ? ও বলে, হ্যাঁ আমি এসে পড়েছি। কিন্তু শিউ তো ওকে ওর থেকে দূরে সরিয়ে দেয়। শিন বলে, আমার কাছে একটা চান্স এসেছে, ওকে নিজের করে পার। এরপর ও সুর কলেজে আসার ট্রাই করে, কিন্তু তখনই ও জেনির আসার শব্দ পায়, যেটা শুনে ও তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। জেনি বলে, আপনি ঠিক আছেন তো? কিন্তু সু ওকে ওর কাছে টেনে নেয়। ও বলে, তুমি জেনি তো? হ্যাঁ, তোমার থেকে তো ওই সুগন্ধিটাই আসছে। এরপর ওকে কিস করা শুরু করে। জেনি তো এটা দেখে নিজেকে ওর থেকে ছাড়ানোর ট্রাই করে, কিন্তু তখনই ও দেখে সুর বডিতে ওই ট্যাটুটা। ও বলে, তার মানে ওই রাতে তুমি আমার সাথে ছিলে? ও তো ওর উপরে অনেক চিল্লায়। ও বলে, তুমি ওর সাথে গেম খেলছো না, সবকিছু যেন আমাকে বোকা বানিয়ে রাখছো। এরপর ওর গালে একটা থাপ্পড় মেরে ওখান থেকে চলে যায়। পরের দিন জেনি অফিসে এসে সুকে বলে ওর জবটা ট্রান্সফার করার জন্য। ও বলে, এটার রিজন কি? জেনি বলে, আমি মনে করি আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য না। ও বলে, তা আমি দেখবো তুমি আমার যোগ্য কিনা, যাও গিয়ে নিজের কাজ করো। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। জেনি বলে, সত্যি এ শুধু আমাকে নিয়ে খেলছে।
রাতে জেনি বাসায় যাচ্ছিল। এটা এটা দেখে শিব বলে, গাড়িতে উঠাও, আমি তোমাকে বাসায় দিয়ে আসছি। ও বলে, আমি আপনার অফিসের একজন সাধারণ কর্মচারী, তার জন্য এত দরদ না দেখালেও হবে, আমি একাই যেতে পারবো। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। শিব তো কিছুই বুঝতে পারছিল না যে ওর হঠাৎ আবার কি হলো। শিব তো বাসায় এসে স্মোক করছিল আর ওর কথাই ভাবছিল যে ও আমার উপর এত রেগে আছে কেন। পরের দিন ও বাড়িতে আসলে দেখে ওর মা শিনের সাথে কথা বলছে। ওর মা ওকে দেখে বলে, তোমরা বিয়ে করে নাও। ও বলে, না মম, আমি ওকে বিয়ে করতে পারবো না। সেটা শুনে ওর মা বলে, তুমি যাও, সবাই তোমার বেবিকে নিয়ে খারাপ কথা বলুক। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে সে ওর বাবা না থাকার কারণে ওকে ছোটবেলা থেকে অনেক পুলিশ সহ্য করতে হয়েছে। সিন পেশেন্টে আসলে ও বলে, সিনের বাচ্চা হওয়ার পর ওর বাচ্চার ডিএনএ টেস্ট করাবো, তারপর আমি ওকে বিয়ে করব। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। সিনাই তো এটা শুনে প্রচুর রাগ ওঠে। ও বলে, না, আমাকে কিছু করতেই হবে। এরপর ও কাইকে কল দেয়। এদিকে সে জেনের অফিস রুমে এসে ওকে খুঁজছিল, কিন্তু ওকে ওখানে পায় না। তখন হঠাৎ ওর হাতে ধাক্কা লাগে, এক গ্লাস পানি রিপোর্টের উপরে পড়ে যায়। ও যখন রিপোর্ট দেখে ও তো পুরোপুরি শক। ও দেখে জেনির বাচ্চার ব্লাড গ্রুপ আর ওর ব্লাড গ্রুপ একদমই সেম। ওর মনে তো একটা সন্দেহ হয়। এরপর জেনিকে কল দিয়ে ওর সাথে দেখা করতে বলে। এরপর ওর সাথে দেখা করতে যায়। ও বলে, এমন কি হলো যে আপনি আমার সাথে দেখা করতে এখানে এসেছেন? আমি তো ছুটি নিয়ে এখানে এসেছি। ও বলে, এই বাচ্চাটা কার, তোমার আর আমার? তখনই ওখানে একটা গাড়ি আসে জেনিকে ধাক্কা মারতে। এটা দেখে সু তাড়াতাড়ি ওকে বাঁচায়, যার কারণে ওরা দুইটাই তো নিচে পড়ে যায়। কিন্তু এই সময় জেনি তো পানি ভাঙতে শুরু করে আর সাথে সাথে অনেক পেইনও ওঠে, যেটা দেখে ও তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে আসে। এটা আবার শিন দেখে ফেলে। ও বলে, আজকে আমিও আমার বেবির বার্থ দিব। এরপর ওদের দুইটারই অপারেশন হয়। ডক্টর শিবকে বলে, আপনার তো মেয়ে হয়েছে। যেটা শুনে ও তো অনেক খুশি হয়। এরপর ভিতরে এসে নার্সকে জিজ্ঞাসা করে যে ওর জ্ঞান কখন ফিরবে। উনি বলে, ফিরবে কিছুক্ষণের মধ্যেই। ও তো ওদের মেয়েকে দেখছিল আর অনেক আদর করছিল। তখন ওকে ওর মা ফোন দিয়ে বলে যে তোমার ছেলে হয়েছে, তুমি তাড়াতাড়ি ওকে দেখতে আসো। ও বলে, আমি আসছি। ও যখনই সিনার কেবিনের দিকে যাচ্ছিল, তখন ও কাইয়ের সাথে ধাক্কা খায়। ওর তো কিছু একটা সন্দেহ হয়। এরপরে ডক্টরকে বলে, বাচ্চার ডিএনএ রিপোর্ট বের করতে, তাহলে আমি জানতে পারবো যে এই বাচ্চাটা আসলে কার। এদিকে জেনি তো জ্ঞান ফিরলে ওর বাচ্চাকে দেখে অনেক খুশি হয়। অন্যদিকে ডক্টর ওকে ডিএনএ রিপোর্ট দেখায়, যাতে স্পষ্ট যে এই বাচ্চাটা ওরই। ও বলে, এটা জীবনে সম্ভব না। বাট ওর মা তো সেনকেই বিশ্বাস করছিল। ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। তখন আমরা বাইরে কাইকে দেখতে পাই। অপরদিকে জানি সৌখী বলছিল, আমি আমার মেয়েকে কোনো কিছুতে সাফার করতে দিব না, আমি ওকে আমার বেস্টটা দিব। সৌকে জিজ্ঞাসা করে, জানি 10 মাস আগে তুমি কি ওই হোটেলে আমার সাথে ছিলে? ও বলে, তুমি এসব কি বলছো? 10 মাস আগের কথা ওসব আমার মনে নেই। তখনই ওর মেয়ে কান্না করে ওঠে। এটা দেখে শুভকে আর খলে নেয় আর ওর কান্না থেমে যায়। ও বলে, তুমি ওর নাম কি রেখেছো? ও বলে, না। শুভ বলে, আজকে থেকে ওর নাম জিয়া আর আমি ওর গডফাদার। জিয়া, তুমি আমাকে বাবা বলে ডাকবে। ও বলে, তুমি আমার বেবির সুযোগ নিচ্ছ? শুভ বলে, দেখে নিও, ওর বাবা তো আমি হব। দেখছো না আমার কাছে এসে ও কতটা খুশি। চিনি তো এটা শুনে খুশি হয়। ও বলে, এই তো গার্লফ্রেন্ড আছে, আমি এখন কিভাবে বলবো যে এটা ওরই বেবি? রাতে সেন কাহির কাছে আসে। ও বলে, আমি তোমার এত হেল্প করেছি, তুমি এর জন্য আমাকে কিছু পে করবে না? তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে কাই সিনের কথা মতো জেনিকে কার দিয়ে ধাক্কা মারতে যাচ্ছিল আর ডিএনএ রিপোর্টটাও ও চেঞ্জ করে দিয়েছে। ও বলে, তুমি আমাকে টাকা দিবে কবে? ও বলে, খুবই জলদি। তাছাড়া সুর তো এখন আমাকে বিয়ে করতেই হবে, তারপর আমি এই বাড়ির মালকিন হয়ে যাব আর আমার সাথে সাথে এগুলো তোমারও হয়ে যাবে। তুমি শুধু ওই জেনের কিছু একটা ব্যবস্থা করো। কয়েকদিন ও জেনের কাছে আসে। ও বলে, তুমি কি শিউকে বলেছ এই বাচ্চাটা তোমার? ও বলে, না, কিন্তু ও আমাকে ওই রাতের কথা জিজ্ঞাসা করছিল। ও বলে, তুমি কি বললে? জেনি বলে, আমি অস্বীকার করেছি। শিন বলে, তুমি তো অ্যাপ্রিট পড়তে যাচ্ছিলে, ডিজাইন নিয়ে পড়ার জন্য তুমি যেতে পারো, যত টাকা লাগবে আমি তোমাকে দিব। ও বলে, তুমি এত উধার কবে হলে? তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? ও বলে, কি লুকাবো তোমার থেকে? আমার হাজবেন্ডের অনেক টাকা আছে আর আমার শাশুড়ির সাথেও আমার অনেক ভালো সম্পর্ক। তার থেকেও বড় কথা, আমি তোমার বান্ধবী, তোমার জন্য তো এতটুকু করতেই পারি। ও বলে, থ্যাঙ্কস আমাকে নিয়ে এতটা ভাবার জন্য, কিন্তু আমি এখন কোথাও যাচ্ছি না, কারণ এখন আমি ওর দেখাশোনা করতে চাই। যেটা শুনে ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর ওর বাসার সব প্রতিবেশীকে বলে যে জানি বাবা ছাড়াই ওর বাচ্চার জন্ম দিয়েছে আর আপনারা ওর মতো মেয়েকে
এই সোসাইটিতে থাকতে দিয়েছেন। ওরা এতে জেনির উপরে অনেক রেগে যায়। এরপর জেনি যখন একটা গ্রোসারি শপে যায়, তখন ওখানে একটা স্টাফ ওকে বলে, তুমি তো ওই মেয়েটা না যে বাবা ছাড়াই অবৈধ একটা সন্তানের জন্ম দিয়েছ? ও বলে, আপনাকে এসব কে বলেছে? আর আমার বাচ্চাকে অবৈধ বলার সাহস আপনাকে কে দিয়েছে? যেটা শুনে উনি তো ওর উপরে অনেক রেগে যায়, আর শপের সব লোকদের ডাক দিয়ে জেনির নামে খারাপ খারাপ কথা বলে, যে ও তো বিয়ে না করেই মা হয়ে গেছে। আবার আমি বলছি বলে আমার উপরে তেড়ে উঠছে। ও বলে, তুমি আমার নামে মিথ্যা কথা ছড়াচ্ছ, আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করব। ও তো সবকিছুরই রেকর্ডিং করে রাখে। তখন ওখানে সুর মা আসে। উনি বলে, পৃথিবীতে অনেক সিঙ্গেল মাদার আছে, তারা সবাই কি খারাপ? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে ও খারাপ কাজ করে? তখন ওখানে শপের ম্যানেজার আসে। উনি বলে, এখানে কি হয়েছে? জেনি বলে, উনি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি শপের নামে মামলা করব। সুর মা বলে, আমি ওর সাথে আছি। সেটা শুনে ম্যানেজার তো ওর কাছে মাপ চায়, আর স্টাফকে দিয়ে জেনির কাছে মাপ চাওয়ায়। উনি বলে, আমি জানি সিঙ্গেল মাদার হওয়া কতটা কষ্টের, আমি একসময় ওটাই ছিলাম। এরপর ওরা দুইজন একটা কফি শপে কথা বলছিল। ওর মা বলে, আমি খুব ছোটবেলায় মা হয়েছি, তখন আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে একটা বড়লোক মেয়েকে বিয়ে করে নেয়। আর তখন দেখি আমি ওর ছেলেকে একাই দেখাশোনা করি। কতই না ভালো হতো যদি তুমি আমার বৌমা হতে। ও বলে, আপনি খুব ভালো। তো সিন এখানেই কাট হয়। রাতে সিনকে দেখি ও কাইয়ের সাথে রোমান্স করছিল আর জেনিকে মারার কথা ভাবছিল। তখনই ওখানে শুভ আসে। ও তো ওকে দেখে খুবই ঘাবড়ে যায়। ও দরজা খুলে ওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? ও বলে, আমি আমার ছেলে কাস্টাডি চাই, এর জন্য আমি তোমাকে 50 মিলিয়ন টাকা দিব। ও বলে, আমি টাকা চাই না, এই বাসায় থাকতে। ও বলে, আমি শুধু আমার সিদ্ধান্তটা তোমাকে জানালাম, 3 দিন টাইম দিচ্ছি তোমাকে, এরপর তুমি এই বাসা ছেড়ে চলে যাবে। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। কাই বলে, ও এতগুলো টাকা দেওয়ার কথা বলেছে, তুমি নিলে না কেন? শিন বলে, আমি তো এই পুরো লো ফ্যামিলিটা নিজের হাতে নিতে চাই। পরের দিন জানি ওর মায়ের সাথে কথা বলতে আর বাড়িতে আসে। ও তো বাসা থেকে চিনতে পারে। ও বলে, তার মানে উনি শুহুর মা। উনি বলে, এ হচ্ছে আমার নাতি। আর শিনকে দেখি বলে, ও আমার ছেলের ফিয়ান্সে। এটা শুনে জেনি তো অনেক অবাক হয়। শিন তো ওকে দেখে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়, যার কারণে জেনি ওকে দেখতে পারে না। শিন ওকে একটা বাহানা বানিয়ে ওখান থেকে চলে যায়। জেনির তো মনটা অনেক ভেঙে যায় যে ওর ছেলে আছে। ও তো আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। এরপরও মিস লির সাথে দেখা করে। ও বলে, শুধু আপনার ফ্রেন্ড, আপনি বলতে পারবেন ওর কোনো ছেলে আছে? ও বলে, হ্যাঁ, ও তো আমাকে বলেছিল ওর একটা ছেলে আছে। ও তো এটা শুনে অনেক কান্না করছিল। ও বলে, আমি কতটা বোকা না, কিছুই বুঝতে পারিনি যে তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়েছ। মিস লি বলে, তুমি কেন কান্না করছো? চলো, আমি তোমার মোট কিছুক্ষণের মধ্যেই চেঞ্জ করে দিব। এরপর উনি ওকে নিয়ে একটা বাড়ি আসে। জেনি তো এখানে অনেক ড্রিঙ্ক করে আর শিওকে অনেক গালি দেয় যে ও 1 নম্বরে একটা চিটার। ওর গার্লফ্রেন্ড ছেলে থাকতেও ও আমার কাছে আসে। স্লি বলে, তুমি এত ছেলে থাকতেও ওর কথা কেন ভাবছো? ও বলে, হ্যাঁ, আমি ওর কথা আর কিছুতেই ভাববো না, আমার কাছে অনেক ছেলে আছে। এরপর ও একটা ছেলেকে কিস করতে যাচ্ছিল, তখনই ওখানে শু আসে আর ওই ছেলেটাকে ধাক্কা মেরে ওর থেকে দূরে সরিয়ে দেয়। এরপর ওকে কোলে তুলে ওখান থেকে বাসায় নিয়ে আসে। ও বলে, তুমি তো একটা চিটার, বউ ছেলে থাকতেও অন্য একটা মেয়ের কাছে আসো, লজ্জা করে না তোমার? শু বলে, তুমি সব জেনে গেছো? ও বলে, কালকে কোম্পানিতে গিয়ে রিজাইন লেটার দিয়ে আসবো, এরপর তোমরা হ্যাপি ফ্যামিলি হয়ে সারা জীবন একসাথে থেকো। শু বলে, আমার কথা শোনো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। জেনে তো এটা শুনে আরো বেশি রেগে যায়। ও বলে, মিথ্যা কথা বলা বন্ধ করো আর এখান থেকে চলে যাও, আমি সব নিজের চোখে দেখে আসছি, প্লিজ এখান থেকে যাও, আমার তোমার মুখটাও দেখতে ইচ্ছা করছে না। ও বলে, আমি তোমার সাথে কোনো চিটিং করিনি, এগুলো সব আমি প্রুফ করে দিব। এরপরও ওখান থেকে চলে যায়। জেনি তো অনেক কান্না করছিল। ও বলে, সব ছেলেরাই এক একটা ধোঁকাবাজ। এদিকে শু বাসায় আসে, তখন ও কাইকে ওদের বাসার সামনে দেখতে পায়, যেটা দেখে ওর তো একটু সন্দেহ হয় যে এত রাতে এই ছেলেটা আমাদের বাসার সামনে কি করছে। পরের দিন সুর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, জেনি তো শিনের ফ্রেন্ড আর শিনের একজন বয়ফ্রেন্ডও আছে যার নাম কাই। ওরা দুইটা মিলে সব প্ল্যান বানিয়েছে যাতে আমরা সবকিছু হাতিয়ে নিতে পারি। এরপর ওদের সব ইনফরমেশন ওর কাছে দেয়। ও বলে, ওদের দুইটাকে একদিনের মধ্যে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করব। রাতে সিন বাড়িতে আসলে ও দেখে শু ওর জন্য ওয়েট করছে। তখন ওর কাছে গিয়ে বলে, এখন থেকে আমি তোমার হাজবেন্ডের দায়িত্ব পালন করতে চাই, আমি তোমাকে বিয়ে করব। যেটা শুনে ও তো অনেক খুশি হয়। এদিকে মিস লিতো জেনিকে মিথ্যা বলে শু ওয়াশিনের পার্টিতে নিয়ে আসে। ও বলে, আপনি সব ইচ্ছা করে করেছেন না। ও এগুলো বলে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু উনি ওকে আটকায়। ও বলে, তুমি দেখতে চাও না কে শুর ওয়াইফ?
আসলে কি তোমাকে ধোকা দিয়েছে? ও বলে না, আমি দেখতে চাই না। ও যাকে মন চায় বিয়ে করতে পারে। তখনই ওখানে সু আর শিন আসে। চেনি তো শিনকে দেখে অনেক অবাক হয়। ও তো শিনকে একটা সাইডে নিয়ে যায়। ও বলে তুমি সুর ফিয়ন্সে? শিন বলে কারণ আমি ওর বাচ্চার ভার দিয়েছি। ও বলে মিথ্যা কেন বলছো, তাও আবার আমার সামনে? আমি সব জানি যে এই বাচ্চাটা কার, তোমার আর কাইয়ের। তখন ওর সুরের মার কথা মনে পড়ে যে ওর ছেলে একদিন ড্রিঙ্ক অবস্থায় একটা মেয়ের সাথে নাইট স্পেন্ড করেছে, যার ফলে ওর একটা ছেলে হয়েছে। ও বলে এখন আমি সবই বুঝতে পেরেছি যে তুমি আমার জায়গা নিয়ে এই বাড়িতে ঢুকছো। তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? ও বলে কারণ আমি বড়লোক হতে চাই। এখন আমি হয়ে গেছি। প্লিজ তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড হও। তাই তোমার কাছে আমি একটা জিনিস চাই, তুমি এখান থেকে চলে যাও। দেখো ও আমাকে কতটা ভালোবাসে, তার প্রমাণ এটাই। প্লিজ এখান থেকে চলে যাও। ও তো এসব কিছু মানতে চাচ্ছিল না, যেটা দেখে ওকে ছাদ থেকে ফেলে দিতে যাচ্ছিল। কিন্তু তখনই ওখানে শু আসে। ও বলে তোমরা এখানে কি করছো? জেনে ওকে সবকিছু বলতে যাবে। তখনই ও বলে তোমার মেয়ে বাসায় একা আছে, তুমি ওখানে যাও, গিয়ে দেখো ও ঠিক আছে কিনা। যেটা শুনে ও তো ভয় পেয়ে যায় আর ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। ওর বাড়িতে এসে দেখে ওর মেয়ে তো অজ্ঞান হয়ে পড়ে আছে আর ওর মেয়ে বাড়ির কোথাও নাই। ও বলে তার মানে শিন আমার মেয়েকে কিডন্যাপ করেছে। ও কান্না করতে করতে দরজা খুলে বাইরে যাচ্ছিল, তখন ও দেখে শো ওখানে আসছে। ও তোকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। শিও বলে তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমাদের মেয়েকে খুঁজে বের করবো। আসলে ওই দিনে জেনে গেছে যে জিয়া ওর মেয়ে। সেদিন অ্যাসিস্ট্যান্ট ওকে সবকিছুর ইনফরমেশন দিয়েছিল। এরপর ওরা লোকেশন খুঁজতে খুঁজতে ওই জায়গায় যায়। শুয়োর খাতির বলে সব জায়গা ভালো করে খুঁজতে, কারণ এখানে কাই থাকতে পারে। এদিকে ওরা তো বিল্ডিং এর ভিতরে এসে সব জায়গায় খুঁজছিল, কিন্তু কোথাও ওরা ওর মেয়েকে খুঁজে পায় না, যার কারণে ও তো কান্না করে দেয়। তখনই ওরা একটা বেবির কান্নার শব্দ শুনতে পায়, সেটা অনুসরণ করে ওরা ওখানে যায়। তখন ওরা একটা ঝুড়ির মধ্যে ওদের মেয়েকে খুঁজে পায়। ও তো ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ও বলে সরি, তোমার মাম্মা তোমাকে ছেড়ে আর কোথাও যাবে না। তখন সুকে ওর অ্যাসিস্ট্যান্ট কল দেয়। ও বলে যে কাইকে ওরা ধরে ফেলেছে। এদিকে শিন তো বিয়ের জন্য খুবই সুন্দরভাবে সাজে। ও বলে সব আমাদের প্ল্যান মতোই হচ্ছে। এরপর ওদের বিয়ে শুরু হয়। ও হলে আসে। শিনিকে দেখে ও তো খুবই অবাক। ও বলে তুমি এখানে কি করছো? থাক ভালোই হয়েছে, নিজের চোখে আমাদের বিয়েটা দেখো। এইবারও খুশি খুশি সোর কাছে যায়। ও বলে ফাইনালি আমাদের বিয়ে হচ্ছে। সেও বলে হ্যাঁ অবশ্যই। এরপর ও একটা মাইক নেয় আর শিনের হাত ছেড়ে জেনির কাছে যায়। ও বলে আজ আমি জেনিকে বিয়ে করব। যেটা শুনে শিন বলে তুমি এসব কি বলছো, পাগল হয়ে গেছো নাকি? এরপরে সবাইকে শিনের সত্যিটা বলে যে শিন আমার মেয়েকে কিডন্যাপ করেছে, এমনকি আমার মেয়ের ডিএনএ রিপোর্টের সাথে ওর ছেলের ডিএনএ রিপোর্ট চেঞ্জ করে আমাদের ফ্যামিলিতে ঢুকেছে। ও তখন কাইর একটা ভিডিও চালু করে, যেখানে ও সব সত্যিটা স্বীকার করেছে। ও বলে আসলে এই ছেলেটা ওরা শিনের, ওরা এসব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য করেছে। ও শিনকে বলে আমি তোমার সাথে সব অ্যাক্টিং করছিলাম, এই বিয়ে এঙ্গেজমেন্ট সবগুলো একটা অ্যাক্টিংয়ের পার্ট ছিল, যাতে তোমার আমার উপরে সন্দেহ না হয় আর তুমি জেনি আর আমার মেয়ের কোনো ক্ষতি করতে না পারো। কিন্তু না, তুমি আমার মেয়েকে কিডন্যাপ করেছো। শিন তো এটা শুনে রেগে যায় আর ও জেনিকে মারতে যাচ্ছিল, কিন্তু সে ওকে আটকায় আর একটা ধাক্কা মারে। এরপর ওকে পুলিশে ধরিয়ে দেয়। পুলিশ তো ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন মিস লি বলে তুমি এখন কাকে বিয়ে করবে, জেনিকে? ও বলে হ্যাঁ অবশ্যই, ওই তো আমার ব্রাইড। এরপর ওকে রিংটা পরিয়ে দেয়। সে ওকে প্রমিস করে যে আমি সবসময় তোমার আর আমাদের বাচ্চার খেয়াল রাখবো। যেটা শুনে ও তো ওকে জড়িয়ে ধরে। আর ওদের বিয়ে কমপ্লিট হওয়ার পর এখানে ড্রামাটা শেষ হয়।